নমস্কার, আমি রিমা চলে এসেছি আবার পরের কিছু পর্ব নিয়ে। সকাল 8টা বেজে মিনিটের কাঁটা কি একের ঘরে ঠেকেছে। মালিতা বিলায় সদস্যসহ মেহমানরা নাস্তা করছে। নাস্তায় আছে চালগুঁড়ার আটার রুটি এবং গরুর মাংসের ভুনা, সাথে ভুড়ি ভুনা, যেটা কুয়াশা এবং শিশির দুজনেরই অতি প্রিয়। এত মানুষের একসাথে খাওয়া হবে না বলে আগে জাকির মালিতা, জাহিদ মালিতা সহ তুষার, তুহিন, অয়ন, সাব্বির, সাবি খেয়ে উঠে গেছে। নিহার, শিশির একটু আগে উঠেছে। আর কুয়াশারা একসাথে খাবে বলে বসেছিল। এখন কুয়াশাদের সাথে শিশির, নিহারও বসেছে। ভাগ্যক্রমে খাবার টেবিলে কুয়াশার পাশের চেয়ারে বসতে হয়েছে শিশিরে। এরা কখনো একসাথে পাশাপাশি খেতে বসে না। এটা বাড়ির লোকেরই বসতে দেয় না, কারণ তাদের কথা অন্তত খাবার সময় শান্তিতে খেতে দেবে, আর তারাও যেন শান্তিতে খায়। খেতে খেতে বুড়ি ভুনার বাটিতে সব নেওয়ার পর অবশিষ্ট যা ছিল কুয়াশা আজ ঢেলে নিয়েছে। এটা সেদিনের প্রতিশোধ। সেদিন শিশির এমনটা করেছিল, তাই সেও করল। শিশির পাশ থেকে ভ্রু কুঁচকে তাকালো, বিড়বিড় করে বলল, রাক্ষসী একটা। এত গেলে তাও তো কোথায় যায় সব কে জানে। শরীর দেখে তো মনে হয় না এত গেলে। কুয়াশা কি শুনলো কথাগুলো? বোধহয় সম্পূর্ণ কথা তার কান অবধি আসেনি, শুধু কানে এসেছে রাক্ষস। কুয়াশা চেতে উঠল, বলল, এই তুই রাক্ষস কাকে বললে? বিরক্ত হয়ে শিশির, শুধু শিশির না, উপস্থিত সকলের হলো বয়রা। এই তুই শুনেছিস যখন তখন সঠিকভাবে শুনতে পারলি না। তোকে আমি রাক্ষস না, রাক্ষসী বলেছি। আজমিরা চোখ গরম করে ধমক দিলেন, কুয়াশা, থাপ্পড় খেতে না চাইলে মুখ বুজে খা। কুয়াশা কটমটিয়ে শিশিরের দিকে তাকিয়ে খাওয়া ধরল। শিশির ওর তাকানো পাত্তা না দিয়ে খেতে লাগলো। খেতে খেতে শশী বলল, খালামণি, রান্না এত টেস্টি হয়েছে তা বলার মতো না। আমার তো শুধু খেয়েই যেতে ইচ্ছা করছে, কিন্তু আফসোস আমার পেট অত বড় না। শেষ কথাটা এমনভাবে বলল সকলের শব্দে হেসে উঠল। জাকিয়া বেগম বললেন, পেট ভরে খা, আর যখনই খিদে লাগবে এসে খেয়ে নিবি। তোর শরীরের যা অবস্থা, আর পারলে অনুষ্ঠানের পর থেকেও যাবে কিছুদিন, তাহলে মন ভরে খেতে পারবি। না খালামণি, আব্বু রাখবে না। এবার সামনে এসএসসি আছে, আব্বু তো এত জলদি আসতেই দেবে না। আমি জোর করেই এসেছি। শেষ কথাটা সামনে থাকা নিহারের দিকে তাকিয়ে বলল। বৃষ্টি বলল, তো কী হয়েছে? পরীক্ষার এখন অনেক দেরি, থেকে যাও। আবার কবে আসবে না আসবে আমি খালামণি খালুকে বলে তোমাকে রেখে যেতে বলবো। শশী যেন এই রকমই কিছু একটাতে শুনতে চাইছিল। সে খুশি হয়ে বলল, আচ্ছা বলে দেখো, থাকতে দিলে আমার আপত্তি নেই। মিহির ফোড়ন কেটে বলল, হ্যাঁ, আপনি তো শুধু পড়াশোনায় ফাঁক দিতে পারলেই বাঁচেন। ডাব্বা মারবি দেখিস। তোকে অত চিন্তা করে মাথা নষ্ট করতে হবে না। কে বলেছে ভাইয়া? জাকিরা বললেন, এই খাবার সময় এত কথা না বলে চুপচাপ খা। কেউ আর কথা বলল না, চুপচাপ খেয়ে দিয়ে সবাই উঠে পড়ল। খেয়ে সকলে সোফায় বসল বিশ্রাম নিতে, সাথে টুকটাক আড্ডা চালিয়ে গেল। এর মাঝে বাহির থেকে একজন এসে জানালো ডেকোরেশনের লোক এসছে। সঙ্গে তুষার আর তুহিন উঠে কথা বলতে গেল। আজ থেকে মালিতা ভিলায় ডেকোরেশনের কাজ চলবে, কারণ মাঝে আর দুদিন আছে, বুধবার থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। একটু পর শিশির আর নিহার উঠে গেল। তারা ডেকোরেশন কী হবে এবং কোথায় কী হবে সব ঠিক করে দিতে গেল। বেলা প্রায় 10টা। বাড়িতে কারোর কাজ আপাতত নেই। আলসেমিতে সময় এটা। মেয়েরা একজোট হয়ে বৃষ্টির ঘরে তাদের মতো করে গল্প করছে। একের পর এক উপরে শুয়ে আছে। তিন যার যার ঘরে বিশ্রাম করছেন। বিকালে ঈশা আসবে জানিয়েছেন। এরই মাঝে কুয়াশার ফোনে স্মৃতি কল দিল। স্মৃতির সাথে কথা কুয়াশা বলে ফোন রাখলো। স্মৃতি জানালো যে সে বৃহস্পতিবার সকালে চলে আসবে। আড্ডার বেশি শশী নেমে প্রয়োজনে বাইরে গেল, কিন্তু বের হয়ে সামনের সিঁড়ি দিয়ে নিহারকে উঠতে দেখল। ঠোঁটে দুষ্টুমির হাসি খেলে গেল তার। আশেপাশে চোখ বুলালো, না কেউ নাই। সে ঘরের সামনে থেকে কিছু কদম এগিয়ে গিয়ে ঠাস করে পড়ে গেল। পড়েই কাঁদতে লাগলো, পা ধরে গুনগুনিয়ে। একদম ড্রামা।
সিরিয়ালে যেমনটা হয় ঠিক তেমনই ভাবে নেহার শশীকে পড়তে দেখে আর কাঁদতে দেখে ছুটে এলো। এসে একের পর এক প্রশ্ন করতে লাগলো। কি হয়েছে শশী? পড়লে কীভাবে তুমি? কোথায় লেগেছে? অতিরিক্ত ব্যথা পেয়েছ? এইসব প্রশ্ন করতে করতে শশী সামনে হাঁটু মুড়িয়ে বসে শশীর ধরে রাখা পায়ে হাত দিল। কেঁপে উঠল শশী। এই বয়সেও এত ফিলিংস? যাই হোক, শশী কাঁদতে কাঁদতে বলল, এই যে এই পায়ে ব্যথা পেয়েছি। হাত দিয়ে ডান পায়ের পাতা দেখালো। কিন্তু কথা হচ্ছে, মেয়েটা যে ড্রামা করছে সেটা বোঝা তো গেল, কিন্তু চোখ দিয়ে তার আসল কান্না কী করে এলো? আশ্চর্য ব্যাপার। ও মা, চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। ভাবা যায়? একদম নিখুঁত ড্রামাবাজ মেয়ে। চোখের পানি দেখলে যে কেউ তো মোমের ন্যায় গলে যাবেই, সাথে কেউ বুঝবেই না এটা যে ড্রামাবাজ মেয়ের ড্রামার কেরামতি। নেহার আহারে ইস, এমন সব বানে বলে হু হতাশা করতে ব্যস্ত হলো। সে শশীর পায়ে হাত দিয়ে সেখানে আলতো করে ডলে মালিশ করতে লাগলো। জিজ্ঞাসা করলো, অনেক ব্যথা করছে? বলো, নয়তো ডাক্তার দেখাতে যাবো, মুচকা লেগেছে। হ্যাঁ, ব্যথা করছে। এখন আমি হেঁটে ঘরে যাব কি করে? বলে আবার কাঁদতে লাগলো। আস্তে আস্তে কাঁদছে, যেন ওর কান্নার আওয়াজ ঘর থেকে কেউ না আসে। কি চালাক নেহার, বলল, দাঁড়াও, আমি সকলকে ডাকছি। এই এই না না, কাউকে ডাকতে হবে না, আমি একাই যেতে পারবো, আর ঠিক হয়ে যাবে একটু পরে। ডক্টর ডাকতে হবে না। থাপ্পড় দেবো মেয়ে। এটা কেমন কথা? তোমার পায়ে এতটা ব্যথা পেলে কাউকে ডাকবো না, আবার বলছো ডক্টরও ডাকতে হবে না? হ্যাঁ, ডাকতে হবে না, একটু বসে থাকলে ব্যথা কমে যাবে। আর এমন হয় মাঝে মাঝে, ডাক্তার লাগে না। তারপর একটু থেমে নিহারের চোখের দিকে গভীর আবেগঘন দৃষ্টি দিয়ে বলল, আমাকে ঘরে দিয়ে আসুন না। নিহার ভ্রু কুঁচকে কথাটা বোঝার চেষ্টা করল। শশীর চোখের দিকে তাকিয়ে সেও গভীর তীক্ষ্ণভাবে বোঝার চেষ্টা করলো কিছু একটা। বুঝতে কি সক্ষম হলো? বোধহয় হলো। তাই তো তার বুকের মাঝে ধুপ করে উঠল। হৃৎপিণ্ড দুটো গতিতে চলতে লাগলো। মস্তিষ্কে একটা কথা আওড়ালো, শেষ কিনা সে একটা বাচ্চা মেয়ের পাল্লায় পড়ল। নেহা নিজেকে সামলে নিল অতি কৌশলে। শশীকে বুঝতে দিল না সে ওর মতলব বুঝে ফেলেছে। তাই বলল, শোনো এঁচোড় পাকা মেয়ে, আমি সকলকে ডাকছি। এরপর তোমাকে ঘরে নিয়ে যাওয়া হবে, তারপর ডাক্তার দেখা হবে। তুমি অনেক ব্যথা পেয়েছো কি না? কথার মধ্যে যে ব্যঙ্গ ছিল সেটা শশী ধরতে পারল না। সে তড়িঘড়ি করে বলল, আরে না না, আপনি কাউকে ডেকে বিরক্ত করেন না তো। আচ্ছা থাক, লাগবে না আপনার সাহায্য, আমি একাই যেতে পারবো, সরেন। এই বলে কপাটের রাগ দেখে এক লাফে দৌড়ে উঠল। দাঁড়ালো ঠিক এক লাফ দিয়েই, কিন্তু বান্দা এবার হাঁটার সময় আবার নাটক শুরু করলো। নেকা কেঁদে বলল, আমার কেউ নেই এখানে, তাই এমন অবহেলা পাচ্ছি। একটা বাচ্চা মেয়ে যে কষ্ট করছে সেটা করে চোখেও পড়ছে না। মেহমানের খাতির যত্ন করতে পারে না এরা। থাকবো না এদের বাড়ি, চলে যাব আমি। বলে আবার কাঁদতে লাগলো। নিহারের এই ড্রামায় হাসবে না কাঁদবে বুঝে উঠল না। পূর্ণ দৃষ্টি দিল মেয়েটার ওপরে। লম্বা, উজ্জ্বল, শ্যামবর্ণের, চিকন চাকন শরীরের গঠন, গোলগাল আকৃতির মুখ, উঁচু নাক, মায়াবী চোখের এই বাচ্চা বাচ্চা সুলভ চেহারার মেয়েটা দেখতে অতি অমায়িক। সব মায়া যেন এই মেয়েটার মুখেই আছে। কান্না করছে সেটা দেখতে যেন বেশ লাগছে নেহারের। নাকের পাটা ফুলে ফুলে তুলছে থেকে থেকে, গাল মুছছে বারবার। দৃশ্যটা অসাধারণ। এসব ভাবতে ভাবতে নিহার নিজেই মনে বলল, মায়াময়ী বাচ্চা নাকি মায়াময়ী এঁচোড় পাকা। পরক্ষণেই নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে হলো। কি ভাবছে সে? এই বাচ্চা মেয়েকে নিয়ে কি ভাবছে? আস্তা গাফিরুল্লাহ। সেও কী তবে পিছলা খেলো এই এঁচোড় পাকা মেয়ের উপরে। এদিকে নিহার ওর দিকে তাকিয়ে আপন মনে ভাবতে ব্যস্ত, আর শশী নিহারের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। আনমনেই বলে যাচ্ছে, ধুর, এই খবিসের উপর ক্লাস করে খেলার আমি রোমান্টিক বালাই নেই। কই, একটা মেয়ে পায়ে ব্যথা পেয়েছে তা দেখে সাথে কোলে তুলে নেবে তা না, এই লোক তার গোষ্ঠী ডেকে ঢোল পিটাচ্ছে।
অসহ্য আনরোম্যান্টিক লোক একটা। নিহার বোধহয় আনরোম্যান্টিক লোক কথাটা শুনে নিয়েছে, কারণ শশী সেটা শব্দ করেই বিড়বিড়িয়ে বলেছে। ভ্রু কুঁচকে গেল নিহারের। কি বলে? এই মেয়ে? সে কি এখন তার মনে রোম্যান্স করার কথা ভাবছে? তা না হলে আনরোম্যান্টিক কেন বলল? চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিহার। এ তো কি দেখছি, ভাবনার থেকেও দ্বিগুণ এঁচড় পাকা। নিহারকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে শশী ভড়কে গেল। বলল, সরেন, আপনাকে নিয়ে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। এই বলে ঢং করে খুঁড়িয়ে এক পা এগুলো, কিন্তু আর এগোতে পারল না। নিহার শশীর হাত টেনে ধরে এক ঝটকায় তার বুকে এনে ফেলল। এরপর এক পল দেরি না করে আশেপাশে একবার নজর বুলিয়ে শশীকে কোলে তুলে নিল। শশী চোখ বড় বড় করে আশেপাশে নজর দিল, কেউ দেখছে কিনা। এরপর নিহারের দিকে নজর দিল। নিহারও শশীর দিকে তাকিয়ে বলল, ঢং তুমি ভালোই জানো এসের পাকা মেয়ে। চলো, তোমার এই ঢং আমি সামলে নেব। অসুস্থ মেহমানের একটু খাতির যত্ন করি। তোমার ঢঙের ইচ্ছা না হয় পূরণই করে দিই। দুষ্টু চোখে দুষ্টু হাসি ঠোঁটে রেখে সম্পূর্ণ কথাটা বলল নিহার। শশী তো এবার আরও চোখ বড় বড় করে ফেলল। এ আল্লাহ, এই লোক তো তার ড্রামার করা টের পেয়ে গেছে নাকি? এই মেয়ে একটা কোরিয়ান ড্রামাতে দেখেছিল, নায়িকা নায়কের ওপর ক্রাশ খায় এবং নায়ককে ইমপ্রেস করার জন্য যা নায় তাই করে। তো নায়িকা একসময় এমন শশীর মতো নায়ককে দেখে পড়ে যাওয়ার অভিনয় করে, নায়কের অ্যাটেনশন পাওয়ার জন্য, এবং সফলও হয়। নায়ক গিয়ে নায়িকাকে কোলে তুলে নেয়, আর সেই ড্রামা কাজে লাগিয়ে এই মেয়েটা পাক্কা ড্রামাবাজ মেয়ে। পড়াশোনা না করে সারাদিন উড়নচণ্ডীর মতো ভব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এমন সব টিপিক্যাল ড্রামা দেখে যেগুলো বাস্তবে ট্রাই করবে। এমন সব ড্রামা সে স্কুলেও করে বেড়ায় বান্ধবীদের নিয়ে। মেয়ে হয়ে ছেলেদের ইভিস্টিং করে। মেয়ে প্রচুর সাংঘাতিক এই মেয়ে। নিহার যে শশীকে কোলে তুলে ঘরে গেল, এটা একজন দেখে নিয়েছে, আর সে হলো শিশির। সে বাইরে থেকে এসে নিচ থেকে উপরে তাকিয়ে এই কাহিনী দেখছে। নিহার শশীকে নিয়ে গিয়ে বিছানায় ধারাম করে দিয়ে ফেলল। বলল, কিছু কি খাও, নাকি সারাদিন এই ড্রামা করেই বেড়াও? আমি যে আস্ত একটা মেয়ে কোলে নিয়ে এত দূর আসলাম, সেটা তো ফিলই হলো না তোমার। ফিলই হলো না আমার, মনে হলো 1 কেজি তুলো কোলে নিয়ে আসলাম। এঁচড় পাকা মেয়ে। শশী তো একের পর এক অবাক হচ্ছে। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখন নিহার ওর সামনে একটু এগিয়ে এসে হালকা ঝুঁকে লো ভয়েসে বলল, তুমি যে ড্রামা করছো সেটা আমি জানি। এসব কিছু তোমার এই বয়সের দোষ। এইটুকু বয়সে এত পেকেছো কেন ফাজিল মেয়ে? বলে চলে যেতে নিল, কিন্তু শশী নিহার হাত ধরে আটকে দিল। নিহার ভ্রু কুঁচকে তাকালো। শশী বলল, সব আপনার দোষ, আপনার জন্যই পেকেছি। তারপর একটু থেমে বলল, আপনাকে আমার ভালো লাগে নিহার ভাই? কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন অতি সামান্য কোনো একটা কথা। নিহার এটা নিয়ে কোনো বিচলিত হতে দেখা গেল না। সে অতি সহজভাবে বলল, শশী, তুমি এখন অনেক ছোট একটা মেয়ে। আমার এই সামান্য অ্যাটেনশন তুমি কইলে যেও না। আমি জাস্ট মজা করে তোমার ড্রামার সংজ্ঞা দিয়েছি। এটা কাজিন হিসেবে ফাজলামো ধরে নাও। তোমার সাথে আমার এসব হবে না। পড়াশোনায় মন দেবে, সব ভুলে। শশীর নরম কোমল ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চোখে পানি এসে হানা দিল। মেয়েটার টলমল চোখের সামনে আর থাকলো না নিহার। দ্রুত পায়ে চলে গেল। রেখে গেল এক সমুদ্র সমান ব্যথা, ভঙ্গুর হৃদয়, সাথে সেই সমুদ্রের ন্যায় টলমল পানি, একজোড়া মায়াভরা চোখ। আজ বুধবার মাথিলা ভিলা জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। কাল থেকে লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে পুরো বাড়ি। বাড়িতে মেহমানও একে একে আসতে শুরু করেছে। আম্বিয়া বেগম বোন এখন এখানে এসেছেন। আগামীকাল আম্বিয়ার বোন লগনের সাথে ভাইয়ের বাড়ি চলে যাবেন। আপাতত তুহিনদের এখানেই থাকবেন। যেহেতু ওনার ভাই ও বোনের ছেলেমেয়ের বিয়ে হচ্ছে, সেহেতু দুদিকেই নজর দিতে হবে। অনি, অয়ন, অভি এখানেই থাকবে। আর
ইয়াসমিনদের ওখানে, ইয়াসমিনের বাড়িতে এবং নানার বাড়িতে আত্মীয়রা সব আয়োজন করেছে। জাকির ভাই বোনের আসার কথা থাকলেও আসে না তারা, জানিয়েছে আগামীকাল আসবেন। কথা হয়েছে কুয়াশার দুই পক্ষেই থাকবে। মানে বিষয়টা এমন, তারা বরযাত্রী যাবে, আবার বরের হাতেও ধোয়াবে, অর্থাৎ তারা কনে পক্ষ হবে, আবার বরপক্ষও হবে। এটা শুধু কুয়াশার করবে, মানে মেয়েদের জন্য প্রযোজ্য, আর ছেলেরা বরপক্ষেই থাকবে। বিকেলে দিকে রিজভি আসবে। রিজভি এই বাড়িতে সকলে অনেক ভালোবাসে। সে ছোট থেকেই শিশিরের সাথে আছে। এসেই শিশিরদের সাথে নানান কাজ করতে লাগলো। মেয়েরা সব লগনের জন্য জিনিস তৈরি করছে, কেমন করে সাজানো হবে সব আইডিয়া বৃষ্টি দিচ্ছে। এই মেয়েটা এইসব দিকে খুব পটু। সব কিছুর মাঝে আজ সকালের পর আর ঝগড়া করার সুযোগ হয়নি শিশির আর কুয়াশার, কারণ তারা দুজনে কাজে এতটাই ব্যস্ত। সকালে এক চালান বরযাত্রীর বিষয় নিয়ে বেঁধেছিল। শশী এই দুদিন মন বেজায় করে ঘুরে বেড়াচ্ছে। প্রয়োজনের বেশি হাসছে না, নিহারকে দেখলে শুধু তাকিয়েই থাকছে, কথা আর বলছে না। তার মনটা বিষিয়ে দিয়েছে। ছোট্ট মন এত কিছু ভেবে নিয়েছে যে নিহার তাকে গ্রহণ করবে না, বা নিহারের পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার স্যাপার আছে। সে শুধু ভেবেছিল যে সে নিহারকে পছন্দ করে, সেটা বলতে পারলেই হলো। নিজের বয়স নিয়ে কখনো ভাবেনি। তার স্বপ্ন বোনার দরকার, সে বুনেছে। এখানে এত ভাবাভাবির কী আছে? তার ছোট্ট বিবেক এটাই বলছে, কিন্তু সেদিন নিহারের কথাটা শুনে বড় ধাক্কা খেয়েছে। সে কখনো ভাবেইনি বয়স ছোট থাকার জন্য নিহার তাকে গ্রহণ করবে না। মেয়েরা বাসার ঘরে বসে সব তৈরি করছিল। এমন সময় ঘেমে নেয় শিশিরা এলো। তারা বাইরের রিসেপশনের জন্য প্যান্ডেল করছে, সেখানেই ছিল। আজকে সব কাজ সম্পন্ন হলো। শিশির এসে শশীকে বলল ঠান্ডা কিছু আনতে। শশী উঠে চলে গেল। নিহার খেয়াল করলো চঞ্চল মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। খারাপ লাগলো নিহারের। অনেক হাঁ করে শিশিরকে দেখছে। ঘামে শরীর ও মুখ এতটাই সুন্দর লাগে তা জানা ছিল না। ওই হাঁ করে তাকানো কুয়াশা দেখল। অনেক নজর মুখ তাকিয়ে দেখলো সে শিশিরকে দেখছে। ভ্রু কুঁচকে গেল। আপন মনে ভাবল, এই হাঁ করাটা আবার ওই শয়তানকে দেখছে কি? দেখার মতন কি এমন আছে ওর মধ্যে? উঠ ছেড়ি, তোর বিয়া লাগিয়েছি। আঞ্চলিক ভাষায় এমন একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে। এই বাক্য থেকে আবারও আর একটা শব্দ সাজানো আছে। সেটা হলো, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আঞ্চলিক ভাষায় লোকমুখে এই বাক্যটা হামেশাই শোনা যায়। বাক্য দুটোর যথাযথ আছেও বটে। এই বাক্য দুটো গ্রামেই হোক আর শহরেই হোক, সবখানেই প্রযোজ্য। তেমনি আজ ইয়াসমিনের ক্ষেত্রে ফলে গেল। আজ বৃহস্পতিবার। নিয়ম অনুসারে আজ তুহিন ও ইয়াসমিনের গায়ে হলুদ। কাক ডাকা ভোর থেকে আয়োজন শুরু হয়ে গেছে। আলো আঁধারি কাটতে না কাটতেই পাড়াপড়শির আনাগোনা, শোর শোর, আত্মীয় স্বজনদের দৌড়ঝাঁপ, আনন্দে বাড়িটা উৎসব মুখর হয়ে উঠেছে। ভোর থেকে গায়ে হলুদের আয়োজনের সাথে রান্না বান্না শুরু হয়েছে। ইয়াসমিন এখনও ঘুমিয়েই আছে। ঈশাও ওঠেনি। অথচ ইয়াসমিনের বাড়ির কাজিনরা সহ ভাবিরা এসে ঘর ভেঙে ফেলছে। যেমনটা প্রথম বাক্যে বললাম ঠিক তেমনই। বেচারা বিয়ের কনের এখনও ঘুম, আর সকলে মেতে উঠেছে। আসলে বিয়ের ব্যাপারটাই এমন। বিয়ের কোণে কোনো খোঁজ থাকে না। বিয়ের কোণের জন্য যা করা সব বাড়ির লোক এবং পাড়ার লোকই ঠিক করে। বিয়ের দিন বিয়ের কনেকে লাগে যেন কোনো কাঠের পুতুল। সকলে যা হুকুম জারি করবে তেমনভাবেই করতে হবে। একটু এদিক ওদিক হওয়া যাবে না। বিয়ের দিন বিয়ের কোণে বোবা হয়ে যায়। গোসল থেকে শুরু করে সাজানো খাওয়ানো পর্যন্ত সমস্তটাই অন্যের হাতে থাকে। এই বিয়ে নামক জিনিসটা মেয়েদের জীবনে এলে সেদিন কেন জানি আপনা আপনি বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়াঘরের লোকেরা কাছে কদর বেড়ে যায়। বাবা রে বাবা, তাদের কি যত্ন আত্মে চলে আসে এই একটা দিনে। দেখলেই বিয়েতে বসতে মন চায়। যাই হোক, বোনেরা ভাবিরা
ডেকে ডুকে ইয়াসমিনকে তুলে মেহেন্দি পড়াতে লেগে গেল। সাথে বিভিন্ন ফাজলামো সহ আড্ডা। সেগুলো এখন ইয়াসমিনের মুখ বুজে গিলতে হবে। ভাবিরা তো আগে থেকেই পাকা থাকে, তার উপরে অবিবাহিত কাজিনরাও কেন জানি পেকে যায়, যা নয় তা বলে। ইয়াসমিনের কথাটা মনে মনে ভাবলাম। সে শুধু মুখ বুজে আছে। ভাবিরা মাঝে মাঝে আবার এত পরিমাণ লজ্জাজনক কথাবার্তা বলছে, সেগুলো শুনে না চাইতেও ইয়াসমিন দুই গাল লজ্জায় টান টান হয়ে যাচ্ছে। কি এক জ্বালায় পড়ল বেচারি। এখন থেকে সকাল 10টা-11টা অবধি আর মন ফাজলামো আর মেহেন্দি পড়াপড়ি চলবে। এর মাঝে অবশ্য সকলের খাওয়াটাও হবে। তারপর কনেকে গোসলে নেওয়া হবে। সেগুলো সব ভাবিদেরই দায়িত্ব। বিয়ের দিন ভাবিরা বিয়ের কনের দায়িত্ব নেই। আনিমুল হকের কোনো ভাই নেই। আম্বিয়া বেগমের বাবারা ছিলেন 3 ভাই। আম্বিয়া বেগমের বাবাই বড়। তো আম্বিয়া ভাই বোনের সংখ্যা 1 ভাই এবং 2 বোন। এদিকে আম্বিয়া ভাই তো আনিমুল হক, তার 2টোই মেয়ে, কোনো ছেলে নেই। আর এই সকল ভাবিরা চাচাতো বোনেরা হলো চাচাতো ভাবি চাচাতো বোন, অর্থাৎ ইয়াসমিনের চাচাতো দাদুর পক্ষে। বাড়ির সব পাশাপাশি, এই জন্য মেলবন্ধনটাও এখন অনেক আপন। যা হয় না হয় তাদের নিয়েই হয়। আনিমুল হকও চাচাতো ভাই বোনদের দাওয়াত করে মেয়ের বিয়েতে সামিল করেছেন। এখন তারাই আনিমুল হকের সাথে একজোট হয়ে আয়োজন করে লেগেছেন। সকাল 9টা বেজে পার হয়ে গেছে। মালিতা ভিলাতেও আয়োজন কাজ ধুমধাম চলছে। সকালে নাস্তা করা সকলের হয়ে গেছে। এই বাড়িতেও সকালের খাবার দাবার, মেহেন্দি পড়াপড়ি চলছে। ঈদ দেওয়া মেহেন্দি সবাই পানি দিয়ে ডলে ডলে তুলেছে সবাই। এখন আবার নতুন করে দিচ্ছে। বিয়ে বলে কথা, সব কিছু নতুন এবং স্পেশাল না হলে হয় না। মেয়েরা এসব সাজগোজের ব্যাপারে খুবই সতর্ক। সব কিছু পারফেক্ট হওয়া চাই, যে কোনো কানেকশানই হোক না কেন। মেহেন্দি পড়া মাঝেই স্মৃতি এলো। কুয়াশা শুধু স্মৃতিকেই বলছে, কারণ একমাত্র স্মৃতি তার ক্লোজ ফ্রেন্ড। স্মৃতি থাকার জন্য তার আর অন্য কোনো ফ্রেন্ডের এখনও দরকার পড়েনি। এরা দুজনেই সেই ক্লাসে 6 থেকে একসাথে পড়ছে। স্মৃতি এসে সকলের সাথে ভালো মন্দ কথা বলে সকলের সাথে বেশ অল্প সময়ের মাঝে ভাব জমিয়ে ফেলল। শশীর বেশ পছন্দ হলো স্মৃতিকে। এদিকে ছেলেরা সকালে খেয়ে দিয়ে কী সব কাজ করে বেড়াচ্ছে। কী কাজ করছে কে জানে, একে অপরে তো ভালোই দৌড়াদৌড়ি করছে। তুহিন বেশ ভালোই ব্যস্ত নিজের বিয়ে, তবুও তুষার মাঝে মাঝে তুহিনকে ডেকে কী সব উপদেশ দিচ্ছে। কুয়াশা মেহেন্দি নিতে নিতে সব অবলম্বন করছে ভ্রু কুঁচকে। এতক্ষণে যখন বুঝলো না, তখন বৃষ্টিকে প্রশ্ন করলো, এ ভাবি, ওরা এমন করে বেড়াচ্ছে কেন গো? কী করছে ওরা, যেটা আমরাও জানি না? কুয়াশা কথায় বৃষ্টি এবার তুষারের দিকে নজর দিল। তার ঠোঁট টিপে হেসে বলল, ইমা তুমি জানো না? না, ওরা সব বাসর ঘর সাজাচ্ছে। বাসর ঘর সাজানোর কথা ছিল আগামীকাল সকালে, কিন্তু শিশির বলেছে আজই সাজানো হোক। প্রয়োজনে তুহিন ভাই শিশিরের ঘরে থাকবে। সাজানোর জন্য একটা ছেলেকে এনেছে, আর শিশিররা সব দেখিয়ে দেওয়া এগিয়ে যাওয়া করছে। ও কুয়াশা আবার ওদের দিকে একবার নজর দিল, তারপর মুখ ঝামটালো, মনে মনে বলল, বাসর ঘর সাজানোর কি তারা দেখো, খাটা সাকটা লাগে যেন সেই শুবে, অসভ্য বুনো ওল একটা। ভেবে আবার নিজের কাজে মন দিল। এর মাঝে উপর থেকে একে একে সকল ছেলেরা চলে এলো। এসে একে একে সোফায় বসলো। মেয়েরা ফ্লোরে বসেছে। নিহার এসে এক পলক শশীকে দেখল। হাসছে মেয়েটা। যাক, ভুলে গেছে সব কিছু বোধহয়। ভুলতে পারলেই ভালো। শশী একবার নিহারের দিকে তাকালো না। প্রচুর অভিমান হয়েছে। শিশির টেবিল থেকে শরবতের গ্লাসটা নিতে নিতে বলল, ভাবি, ও বাড়ি কখন যাওয়া হবে? বৃষ্টি বলল, ও বাড়িতে বলতে ইয়াসমিনদের? বললো, হ্যাঁ, ওটা বোধহয় 3টের পরই হবে। কিন্তু তোমরা খোঁজ নিয়ে কী করবা? এমনিতেও তো ছেলেরা এলোও না। বলে বৃষ্টি হাসলো। শিশির ভ্রু কুঁচকালো। মানে কি? তারা এলাও না কেন? শুধু শিশির না, সাথে অয়ন, নিহার, হিমেলও ভ্রু কুঁচকে তাকালো।
শিশির বলল, মানে আমরা ছেলেরা এলাও না কেন? কারণ লগনে মেয়েরা যায়, আর মেয়েদের সংখ্যা অনেক, তাই আমরা মেয়েরাই শুধু যাব, এমনটাই কথা হয়েছে। তোমরা আগামীকাল বরযাত্রীতে যাবে। কুয়াশা জোরে জোরে হেসে দিল। কুয়াশার মুখের অবস্থা দেখে সে আনন্দ পেয়েছে। এবার শিশির রেগে গেল। শিশির কুয়াশার দিকে শকুনের নজরে একবার তাকিয়ে রেগে আবার বলল, হ্যাঁ তো, বরযাত্রী তো তোমরা যাবে। এছাড়া আমরা তো তোমার গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন তো এমন কিছু শোনোনি। হ্যাঁ, আমার বেলায় মেয়ে ছিল না, তাই তোমরা ছেলেরা যেতে পেরেছিলে, যা তা। এরপর রেগে মেগে নিহারকে বলল, এই নিহার ভাই, তোর মামার টাকার কি অভাব পড়েছে নাকি কিপটা যে গুনে গুনে লোক নেবে? জলদি আমাদের যাওয়ার কনফার্ম কর। নিহার নিজেও বিষয়টা জানতো না। সে তুহিনকে ডেকে জিজ্ঞাসা করলো। তুহিন জানালো সে নিজেও জানে না। কেউ জানে না তো কে জানে? কুয়াশা এবার হেসে গর্বে বুক ফুলিয়ে বলল, এসব বড় চাচুর কথা, এখানে কারোরই দোষ নেই। আনিমুল মামা জিজ্ঞাসা করেছিলেন কারা আসবে, বড় চাচু বলেছেন শুধু মেয়েরাই যাবে। শিশি বলল, এই তুহিন ভাই, কিছু করবা না তুমি? থাম দেখছি, চেঁচাস না। বলে তুহিন আম্বিয়াকে ডাকলো। আম্বিয়া বললেন, তোর আব্বু বল বড় ভাইকে বলতে। বড় ভাই কোনো ডিসিশন নিলে আমি আর কোনো কথা বলতে পারি না। তোর আব্বুকে ডেকে বল। আমি ভাইয়াকে বলেছি, ছেলেগুলোও যাবে। তুহিন সম্মতি দিয়ে চলে গেল। শিশির বিশ্বজয়ের হাসি দিল কুয়াশার দিকে তাকিয়ে। কুয়াশা মুখ ঝামটালো। শিশির ওর মুখ ঝামটানো দেখে কিছু আর বলল না, কারণ বাড়ি ভর্তি লোকের সামনে ঝগড়া মারামারি করলে বাজে হবে বিষয়টা, নয়তো এতক্ষণে কুয়াশার মাথায় একটা চাটি পড়েই যেত। দুপুর প্রায় 2টো। মেয়েরা তৈরি হচ্ছে লবণে যাবে বলে। ছেলেরা সকালে তৈরি হয়ে বসে আছে সবার বসার ঘরে। সকল ছেলেরা ড্রেস আপ করা পাতা রঙের পাঞ্জাবির সাথে সাদা পাজামা। তুষার যাবে না জানিয়েছে, সে তুহিনের সঙ্গ দেবে। তুহিন একা থাকবে বাড়িতে। এছাড়া তার ওখানে যাওয়াটা কেমন জানি নিজের কাছেই লাগছে। লগনে আবার সে কী করতে যাবে, এই জন্য জানিয়েছে যাবে না। বৃষ্টি সকলের সাথে যেতে বলেছে। বৃষ্টিও তেমন ধার ধারানে। এমনিতেই এই বিয়ের অনুষ্ঠানে এসে তুষারকে সে পাত্তা দিচ্ছে না। এখন তুষার গেল কি আর না গেল তার দেখার নাই। সে আপন মনে ননদের সাথে আনন্দ করতে বেড়াচ্ছে। সকলে একজোট হয়ে কুয়াশার ঘরে যাচ্ছে। বৃষ্টি সব হয়ে এসেছে প্রায়। সে সবুজ রঙের পাড় এবং বাসন্তীর হলুদ রাঙা জমিনের জামদারি শাড়ি পরেছে বাঙালি স্টাইলে। ফুলের গহনা পরেছে। দীর্ঘ কালো লম্বা চুলগুলো হালকা ভেজা থাকায় আপাতত ছেড়ে দেওয়া, সব শেষে খোপা করে গোলাপ দেবে। আপাতত কুয়াশার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এলো। এসে দেখলো তুষার তৈরি হয়ে গেছে। পরনে কলাপাতা রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পাজামা। লম্বা বলিষ্ঠ দৈহিক শরীরের পুরুষটা অতি সুদর্শন। এই বাড়ির ছেলেগুলো সবাই সুন্দরের দিকে, এর উপর আরও সুন্দর। সকলের লম্বা ও সুন্দর, তুষারও তেমন। বৃষ্টি তুষারকে দেখে মুচকি হেসে এগিয়ে এলো। গিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে পাঞ্জাবির গলা ঠিক করতে করতে বলল, আমার সুদর্শন স্বামীকে আরও সুদর্শন লাগছে, নজর না লাগে কারো। বলে চোখের কাজল ঘাড়ের পিছনে দিয়ে দিল। তুষার এতক্ষণ বৃষ্টিকে দেখছিল। মেয়েটা অপূর্ব সুন্দরী। বৃষ্টির গায়ের রং অনেক ফর্সা, যাকে বলে ধবধবে ফর্সা। লম্বা কুয়াশার সামনে ছিমছাম শরীরের গঠন। তুষার মুচকি এসে বৃষ্টিকে ঘুরিয়ে মিররে মুখ দেখালো। এরপর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার সুন্দরী বউকে আজ বসন্ত ঋতুর মতো লাগছে। এই বসন্তে যে আমার নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে করছে। ধুর, কী সব বলো, ছাড়ো এখন, আমার সাজ নষ্ট করো না তো। বলে তুষারকে সরাতে লাগলো, কিন্তু তুষার সরল না। হাসলো সে। বৃষ্টিকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে কপালে গভীরভাবে একটা চুমু দিল। বলল, তুমি এত ভালো কেন বৃষ্টি? বৃষ্টি মুচকি হাসলো তা শুনে। বলল, আমার স্বামীটা যে এত ভালো, তাই তো তার চোখে আমিও ভালো। ভালো মানুষের চোখে সব কিছু ভালোই লাগে। আহা, প্রাণটা জুড়িয়ে গেল।
কি সুন্দর দিল উত্তর বউটা আমার। তুষার মনে মনে ভেবে প্রশস্তিময় একটা হাসি দিল। এরপর আর একটা চুমু দিল কপালে বৃষ্টি দিয়ে, আবেশে আলিঙ্গন আবদ্ধ করল বৃষ্টিকে। আড়াইটার মধ্যে সকলে সাজগোজ হয়ে গেল। সব ঠিকঠাক করে 3টের মধ্যে রওনা দেবে। মেয়েরা সকলে হলুদ সাজে সেজেছে। কেউ সবুজ পরে হলুদ জামদানি পরেছে, আর তা কেউ লাল পেরে হলুদ সিল্কের শাড়ি পরেছে, আবার কেউ সম্পূর্ণ বাসন্তী রঙের সুতির শাড়ি পরেছে। মেয়েদের শাড়ি পরার ভঙ্গিমা বাঙালি বধূ স্টাইলের সাথে কৃত্রিম ফুলের গহনা। দেখে মনে হচ্ছে এটা সরিষার বাগান। সব হলুদে হলুদে ছেয়ে গেছে। বসার ঘর জুড়ে সব মেয়েদের আনাগোনা। শিশিররা বাইরে গেছিল মাত্র, আসলো। এসে এই অবস্থা দেখে সকলে টাসকি খেয়ে গেল। হাঁ করে দেখছে। নিহারের চোখ শশীর ওপর গিয়ে আটকে গেল। এই মেয়েকে এতটা সুন্দরই লাগছে হলুদ শাড়িতে, মনেই হচ্ছে না কোনো 16-17 বছরের মেয়ে। শাড়িতে কি মেয়েদের বয়স বৃদ্ধি পেয়ে যায়? বোধ হয়। নয়তো এই মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন বয়সের ধরাই যাচ্ছে না। নিহার হাঁ করে লোকটা শিশিরের নজর এলো না। শশী একবার নিহারের দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে কুয়াশার কাছে চলে গেল। শিশির তা লক্ষ্য করে নিহারকে বলল, কি হয়েছে ভাই, কি হবে শশীর সাথে? নিহার এবার অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, ওর সাথে কি আবার হবে আমার, বাচ্চা মেয়ে একটা। ভাই, অত্যন্ত আমার কাছে লুকাস না। আমি সেদিন দেখেছি তোকে শশীকে কোলে করে ঘরে নিয়ে যেতে। বাচ্চা বলে নিশ্চয়ই নিসনি। নিহার এবার দীর্ঘ একটা শ্বাস নিল। এই ছেলের থেকে এবার কিছুই লুকানো যাবে না। যাই হোক, হবু উকিল সাহেবের বলে কথা, তদন্ত করা তার শিক্ষা ও ধর্মে শেখানো আছে। নিহার বিষয়টা বলল শিশিরকে। শিশির সব শুনে একটু অবাক হলো। বলল, ভাই দেখ, মেয়েটা নিতান্তই ছোট, এখনও তেমন বুদ্ধি হয়নি। ওর যা বুদ্ধি সব ছেলে মানুষের বুদ্ধি। এখন আশেপাশে যা দেখবে ভালো লাগবে, আর সেগুলোই শিখবে, অভ্যস্ত হবে। কোনটাতে ভালো আর কোনটাতে খারাপ হবে সেসব ভাবার সময় ওদের থাকবে না। আমরা কিন্তু ওর সময়টা পার করে এসেছি। সেই সময় ফিরে গিয়ে দেখ, আমরাও ওরকম বয়সে অনেক পাগলামি করেছি। তেমনি তোকে পছন্দ করছে, ব্যাস করছে। এর আগে পরে ও ভেবে দেখেনি যে তোর পছন্দ বলে কিছু আছে, বা ওকে তুই এক্সপেক্ট করবি কি করবি না, এসব ও কখনো ভাবেনি। ওর ভাবনায় শুধু ছিলি তুই, এবং ও তোকে পছন্দ করে। যেমনই হোক তুই ওর ভালোবাসাকে প্রাধান্য দিবি, এমনটা একটা ভাবনা ছিল। কিন্তু ওর এতটুকু মন তোর ওই কঠিন কথাটা সহ্য হয়নি। যেখানে ও কখনো ভাবেইনি তুই ওকে মানবি না, সেখানে তোর সত্যিকারের অর্থটা না মানাটা ও নিতে পারেনি। ছোট মনে অনেকটা প্রভাব ফেলেছে। এটুকু বলে শিশির থামল। নেহার তাকিয়ে আছে। শিশির আবার বলল, আমি তোর উপর কিছু চাপিয়ে দেবো না। তোর লাইফ, তোর ডিসিশন। তোর পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না শশী অপছন্দের একটা মেয়ে। আর তোদের বয়সের ডিফারেন্সটাও আহামরি সেরকম কিছু না, একদম স্বাভাবিক এবং পারফেক্ট বয়সের ডিফারেন্স। কিন্তু মেয়েটা ছোট, এটাই বড় সমস্যা। আগে যা বললাম ওগুলো তুই আমার বন্ধু তুল্য ভাই বলে বললাম। একটা মেয়ের মন ভেঙেছিস, সেটা নিয়ে তোকে বোঝালাম তোর ভুলটা ঠিক কোথায়, এবং তুই ঠিক করেছিস নাকি ভুল করেছিস। নিশ্চয়ই আমার কথা দ্বারা এটা বুঝলি যে তুই ভুল করেছিস। এবার বলবো একটা বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব নিয়ে। ভাই শশীকে আমি বোনের মতো করে ভালোবাসি, খালাতো মামাতো বোনের মতো। ওই একমাত্র আমার সব থেকে ক্লোজ। ইভেন শশী নিজেও আমার প্রতি অনেক শ্রদ্ধাশীল, বড় ভাই হিসেবে অনেক মানে। মেয়েটা অনেক চঞ্চল, কিন্তু এই দুদিন ওর মলিন মুখ আমার ভালো লাগছে না ভাই। নিহার অসহায় চোখে তাকালো শিশিরের দিকে। শিশিরও মলিনভাবে তাকালো। শিশির যে তাকায়, যে তার কথা মাঝে বুঝিয়ে দিল তার এই সম্পর্কে কোনো আপত্তি নেই, এবং সে যে মেয়েটার মন ভেঙে বড় ভুল করেছে। শিশির আবার মলিন মুখে হাসি টেনে নিহারের কাঁধে হাত দিয়ে বলল, ভাই, লালন ফকির তার গানের মাঝে একটা কথা বলে গেছিলেন,
তা হলো সময় গেল সাধন হবে না। কথাটা কিন্তু যথেষ্ট যথাযথ আছে। ভাই, সময় থাকতে থাকতে সব কিছু আঁকড়ে ধরতে হয়, যা নিজের তা নিজের করে নিতে হয়। বলা তো যায় না পরে বলে সেটাই সময়। সুযোগ কখনো এলোই না। ভাই হয়ে বোনের দায়িত্ব দিচ্ছি তোকে। আমি চাই ওই চঞ্চল মেয়েটার মুখে আবার আগের মতোই হাসি ফুটুক। সেই হাসি ফুটানো এবং কারণ তুই। মেয়েটা খারাপ না, বাচ্চা তো কী হয়েছে, যত্ন করে করে নিস। ও যখন তোর মাঝে আনন্দ পেতে চায়, তাই একটু স্যাক্রিফাইস করে, তাই না হয় তুই হলি ওর আনন্দ। খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে? শিশির শেষ কথাটা চোখে মুখে দুষ্টুমি রেখে দুষ্টু হাসি নিয়ে বলল। নিহার ভাইয়ের দুষ্টুমি মাখা হাসি ও কথা ধরতে পেরে নিজেও দাঁত বের করে হেসে শিশির বাহুতে একটা চাপ্পড় দিল। তারপর জড়িয়ে ধরল। কেন জানি নিজেকে হালকা লাগছে। তার থেকে বয়সে ছোট এই ভাইটার মুখে এত সুন্দর বুঝদারের মতো কথাগুলো শুনে। শিশিরও জড়িয়ে ধরছে নিহারকে। নিহার শিশিরকে জড়িয়ে ধরে রেখেই কানের কাছে আস্তে করে বলল, খুব বেশি ক্ষতি হবে? এতদিন কি অপেক্ষা করা যায়? কোথায় ভাবলাম নিজের লাইনটা ক্লিয়ার করে গেল, কিন্তু তোর এই ইঁচড় পাকা বোনটা এসে আমার সিরিয়াসলিটা বুঝিয়েই নিল। এখন ওয়েটিং রুমে পড়ে থাকতে হবে। এটা কিন্তু ভারী অন্যায় করলো তোর বোন। এর খেসারত দিতে হবে কিন্তু দেখিস। শিশি শব্দ করে হেসে বলল নিজের মতো করে পুষিয়ে নিস। নিহার তা শুনে হাসল। বন্ধুর মতো ভাইটাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। বলল, তোর বোনটা বহুত ইঁচড় পাকা জানিস। এটুকু কালের রোম্যান্সের উপর পিএইচডি করে ফেলেছে, ভাবতে পারিস? শিশি আবার হাসলো শব্দ করে। বলল, তাহলে আর কি, খুব বেশি কষ্ট করতে হবে না, শুধু অপেক্ষা আর অপেক্ষা। বলে দুষ্টু হেসে চোখ টিপল আর বলল, তবে বাচ্চা, কিন্তু মাথায় রাখিস মানুষ করে নিতে হবে। নেহা শিশিরের বাহুতে আবার একটা মেরে বলল, ফাজিল হচ্ছিস দিন দিন। আমার আগে তোকেই বউ এনে দিতে হবে। অপেক্ষা কর। হ্যাঁ দে তো, বউ নিয়ে একটু এনজয় করি, সব কিছু একটু রঙিন রঙিন করি। কেমন জানি সব একঘেয়েমি হয়ে গেছে। বউ আসলে তখন রাতের সাথে দিনও রঙিন হবে আমার। আহা ফাজিল সরর। আমার পর তোর সিরিয়াল ততদিন অপেক্ষা কর। তবে শিশিরকে চোখ মেরে হাঁটা ধরল হাসতে হাসতে। শিশির মেয়েকে অসহায় লুক নিয়ে বলল, ভাই। নিহার এবার জোরে হাসতে হাসতে একটু জোর গলায় মৃদু চেঁচিয়ে বলতে গেল, এসব কিছুর কারণ একমাত্র তোর এঁচড় পাকা বোন, আমার দোষ নেই। শিশির এবার হেসে ফেলল, দীর্ঘ একটা শ্বাস ফেলল। এই ভাইটা তোকে খুব বোঝে। পাশে রেজবি এসে দাঁড়িয়ে বলল, ভাই ক্রাশ খেয়েছি, কত মন খেলি মাপিনি, যা মেপে আয়। আর আগে শোন, তোর ক্রাশ খেয়ালিটা কে? স্মৃতি। কি? এত রেখে ওই গোবর ঠাসা বান্ধবীর ওপর নজর গেল তোর? আমি কি করব গেলে? মেয়েটা রসমালাই তুই দেখ একবার। দেখব না, তুই দেখ। বেশি করে সাথে রসমালাই খেয়ে খেয়ে সুগার বানিয়ে ফেললে শালা। আরে চেতাস কেও, তুই কি করবি? ওই আবলটার বোনের উপর পিছলাতে পারলি না? আমার পিছনে লেজ হয়ে পড়ে আছে আজ কয়েকটা দিন। কেমন জানি ভারী ভারী লাগছে। লাগে যেন সত্যি আমার পিছনে আস্ত একটা লেজ লাগিয়েছে। রিজবি শব্দ করে হেসে দিল। শিশির দাঁতে চেপে উঠে বলল, হাসবি না, আমি জ্বালাই জ্বলছি। আর তুই বন্ধু হয়ে আমাকে না বাঁচিয়ে পিছলে খেলি উল্টে এলি। হ্যাঁ, ঠ্যাং আমার ভাঙা গেছে একবারে। তো আর কি, লুলা ঠ্যাং নিয়েই বেড়া এখন। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার আবেদন রইল।